হ্যাঁ, আমি বলতে চাইছি ওয়েসলিরা নিজেরাই এক জীবন্ত ব্লুজার্স। উড কাঠের বাক্সটার কাছে পৌঁছালো এবং চতুর্থ ও শেষ বলটি সেখান থেকে বের করলো। কোয়েফ এবং ব্লুজার্সের তুলনায় এটা খুবই ছোট একটা আখরোটের সাইজে। এটা সোনার মতো উজ্জ্বল এবং ছোট্ট রূপালী ডানাওয়ালা। উড বলল, এটা হলো গোল্ডেন স্নেচ এবং বলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা লোফা খুবই কষ্টকর। শিকারের কাজ হলো এটাকে লোফা। তোমাকে ভেসে ভেসে যেতে হবে চেজার্স, বিটার্স, ব্লুজার্স এবং কোয়েফদের কাটিয়ে তোমায় পৌঁছতে হবে অন্য দলের শিকারের আগে। কারণ যে দলের শিকার আগে থাকতে পারবে সেই দলই জিতবে। তারাই পাবে 100 এবং 50 পয়েন্ট এবং তারাই হবে জয়ী। এবং এই কারণেই শিকারীদের বেশি ধকল সহ্য করতে হয়। ঠিক আছে, তোমায় সব বলা হয়ে গেল। কিছু আর জানার আছে? হ্যারি মাথা নেড়ে সম্মতি জানালো। তাকে কি করতে হবে সেটা সে সঠিকভাবে বুঝতে পেরেছে, কিন্তু এটা করাটাই হলো সমস্যা। আমরা এখনো স্নিচের অনুশীলনটা করিনি, উড বলল। এটাকে সাবধানে কাঠের বাক্সে ঢুকিয়ে রাখতে এখন খুব অন্ধকার। আমরা এগুলো হারিয়ে ফেলতে পারি। এসো, আমরা অন্যগুলো নিয়ে চেষ্টা করি। সে তার পকেট থেকে বার করলো সাধারণ গল্ফ বলের একটা ব্যাগ এবং তার কিছুক্ষণ পরেই হ্যারি ও সে বাতাসে উড়ে গেল। উড বলগুলো তার সমস্ত শক্তি দিয়ে বিভিন্ন দিক থেকে হ্যারির দিকে লোফার জন্য ছুড়ে দিল। হ্যারি প্রত্যেকটা লুফলো। উড খুব আনন্দিত হলো। আধ ঘন্টা পরে রাত আরো গভীর হলো। তাদের পক্ষে আর অনুশীলন চালানো সম্ভব হলো না। কুইডিচ কাপ এবছর আমরাই পাবো, উড বলল আনন্দের সঙ্গে। তখন তারা জিনিসপত্র বেঁধে নিয়ে দুর্গে ফিরছিল। আমি মোটেই আশ্চর্য হব না যদি চার্লি ওয়েসলির চেয়ে শ্রেষ্ঠতম বলে বিবেচিত হও। সে যদি ড্রাগন শিকারে না যেত তবে এবারে সে ইংল্যান্ডের হয়ে খেলতে পারত। হ্যারিকে এখন সপ্তাহে 3 দিন সন্ধেবেলায় কুইডিচ অনুশীলনে ব্যস্ত থাকতে হয়। প্রায় 2 মাস তারা হগওয়ার্টসে কাটিয়েছিল। দুর্গের জীবন এখন তাদের কাছে বাড়ির মতোই হয়ে গেছে। পবিত্র দিনে সকালে যখন তারা ঘুম থেকে উঠল তখন খাবারের গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে। তার চেয়েও ভালো ব্যাপার, প্রফেসর ফ্লিচউইক জামসে ঘোষণা করলেন যে তারা কিছু জিনিস ওড়াবার জন্য প্রস্তুত হবে। প্রফেসর ফ্লিচউইক তাদেরকে জোড়ায় জোড়ায় ভাগ করে দিলেন। হ্যারির সঙ্গে জুটল সিমাস ফিনগাম। রনকে কাজ করতে হবে হারমিয়ন গ্র্যাঞ্জারের সঙ্গে। রন এবং হারমিয়ন কেউই ব্যাপারটা খুশি নয়, কারণ সেদিন হ্যারির ঝাঁটা এসে পৌঁছেছে। সেদিন থেকে তাদের মধ্যে কথা বন্ধ। এখন ভুলে যেও না, আমরা অভ্যাস করব সুন্দর কবজির নাড়াচাড়া, হাঁসের মতো গলায় প্রফেসর ফ্লিচউইক বললেন। সুইল এবং ফ্লিক মনে রেখো। সুইল ও ফ্লিক হচ্ছে জাদু শব্দ। এগুলো মনে রাখা প্রয়োজন, কখনো ভুল করো না। হুইচার্ট বারুফিও যে ভুল করে এসে এর বদলে এফ বলে ফেলায়, সে দেখল যে সে মেঝের উপর শুয়ে আছে এবং তার বুকের উপর শুয়ে আছে একটা মোষ। এটা খুবই কষ্টসাধ্য হ্যারি। এবং সিমাস, সুইস এবং ফ্লিক শব্দ দুটো করল যে পালকটাকে আকাশের দিকে পাঠাবে, দেখবে সেটা পড়ার টেবিলের উপর শুয়ে রইল। সিমাস এতই অধৈর্য হয়ে পড়েছিল যে তার জাদুদণ্ড দিয়ে খুঁচিয়ে এটাকে আগুনে ফেলে দিয়েছিল। হ্যারি টুপি দিয়ে সেটাকে বাইরে নিয়ে এলো। পাশের টেবিলে রন ভাগ্যবান ছিল না। তুমি ভুল বললে, হ্যারি শুনল হারমিয়ন বলছে। রন হারমিয়নকে বলল, তুমি যখন চালাক তুমি বলো।
হারমিয়ন তার জামার হাতাটা গুটিয়ে জাদুদণ্ড দুলিয়ে বললে, তাদের পড়ার টেবিলের উপর রাখা পালকটা উপরে শূন্যে উঠে ভাসতে লাগলো। ওহ, খুব ভালো। হাততালি দিয়ে প্রফেসর ফ্লিচউইক বলল, দেখো, মিসেস হারমিয়ন এটা করতে পেরেছে। রন খুব খারাপ মেজাজে শ্রেণীর শেষ প্রান্তে ছিল। কেউই যে ওকে সহ্য করতে পারে না, এতে আশ্চর্যের কিছু নেই। সে হ্যারিকে বলল, যখন তারা বারান্দার ভিড় ঠেলে এসেছিল, মেয়েটা সত্যিকারের রাতের দুঃস্বপ্ন। কোনো একজন হ্যারিকে আঘাত করলো যখন তারা পাশ দিয়ে যাচ্ছিল। হ্যারি এক ঝলক তার মুখের দিকে তাকিয়ে দেখে আশ্চর্য হলো, সে হারমিয়ন। আমার মনে হয় সে তোমার কথা জেনেছে, রন বলল, যদিও তাকে একটু অপ্রস্তুত দেখাচ্ছিল। আর বোঝা উচিত যে তার কোনো বন্ধু নেই। পরের ক্লাসে হারমিয়ন এলো না। সারা সন্ধে তাকে দেখা গেল না। গ্রেট হলে তারা যখন পবিত্র দিনের ভোজে যাচ্ছিল, তখন হ্যারি ও রন শুনতে পেল তার বন্ধুরা কেউ একজন বলছে যে হারমিয়ন মেয়েদের প্রসাধনাগারে কাঁদছিল। সেই মুহূর্তে রনকে খুবই বিষণ্ণ লাগছিল। তারপর যেই তারা খাওয়ার ঘরে ঢুকলো, তখন সে সব ভুলে গেল। রন খাবার ঘরটাকে নিরীক্ষণ করছিল। হাজার হাজার বাদুড়ের সমাবেশ যেন। টেবিলের উপর নিচু কালো মেঘ জমে আছে। কিছুক্ষণ ধরে খাবার এসে গেল। হ্যারি একটা আলুর প্যাকেট তুলে নিল। আর তখনই প্রফেসর কুইরিল ঘরের ভেতর ঢুকলেন। তার পাগড়িটা বেঁকে গিয়েছিল, মুখটা ছিল ভয়ার্ত। সবাই তার দিকে তাকাচ্ছিল যখন সে ডাম্বেলডোরের চেয়ারের কাছে পৌঁছে টেবিলে ঠেস দিয়ে হাঁপাচ্ছিল। এরপর সে মৃতের মতো অজ্ঞান হয়ে পড়ল। সেখানে চিৎকার শুরু হয়ে গেল। তখন দেখা গেল প্রফেসর ডাম্বেলডোর জাদুদণ্ড থেকে আতশবাজি ফাটাচ্ছিলেন তাদের থামাতে। ডাম্বেলডোর প্রথম বর্ষের ছাত্রদের তাকে অনুসরণ করতে বললেন ফিরে যাবার জন্য। তিনি বললেন, দানবকে ভয় পাওয়ার কিছু নেই যদি তোমরা আমাকে অনুসরণ করো। কি করে দৈত্যটা এখানে ঢুকবে? হ্যারি জানতে চাইল। তখন তারা সিঁড়ি দিয়ে উঠছিল। আমাকে জিজ্ঞাসা করো না, সম্ভবত বানানো, রন বলল পিপসের একটা পবিত্র ভোজের রসিকতা। তারা বিভিন্ন দলে বিভিন্ন দিকে যেতে শুরু করলো। যখন তারা হতবাক পাফেলপাপদের ভিড়ের মধ্যে এর কনুইয়ের ধাক্কা দিয়ে ওর কনুইয়ের ধাক্কা দিয়ে রাস্তা করে নিয়ে যাচ্ছিল, হ্যারি হঠাৎ রনের হাত ধরল। আমি হারমিয়নের কথা ভাবছি। তার সম্বন্ধে আবার কি ভাবছ? সেই দৈত্য সম্পর্কে কিছুই জানতে পারল না। রন তার ঠোঁট কামড়ালো। ওই ঠিক আছে, সে খেঁকিয়ে বলল, কিন্তু দেখো প্রেসি আমাদের দেখতে না পায়। মাথা নিচু করে অন্য যে দিক দিয়ে হাফেলপাফেরা যাচ্ছিল সেখানে যোগ দিল এবং লুকিয়ে চলে এলো বারান্দার একটা খালি দিকে এবং তাড়াতাড়ি মেয়েদের প্রসাধনাগারের দিকে যেতে লাগলো। তারা যে মুহূর্তে কোনটা বেঁকেছে শুনতে পেল একটা দ্রুত পায়ের শব্দ তাদের পেছনে। রন হিসিস করে হ্যারিকে পাথরের গ্রিফিনের পেছনে টেনে নিল। চারিদিকে উঁকি মেরে তারা দেখল প্রেসি নয়, স্নেপ। তারা বারান্দা পেরিয়ে দৃষ্টির বাইরে চলে গেল। ও কি করছিল? হ্যারি চুপি চুপি বলল। ও কেন অন্য শিক্ষকদের সঙ্গে নিচের কারাকক্ষে যায়নি? আমাকে খুঁজতে। স্নেপের পদধ্বনি মিলিয়ে যাওয়ার পর যতটা সম্ভব হামা দিয়ে পরে বারান্দায় চলে গেল। সে চতুর্থ তলার দিকে যাচ্ছে, হ্যারি বলল। কিন্তু রন তার হাত উঁচু করল। আরে, তুমি কি কোনো গন্ধ পাচ্ছ? হ্যারি নাক টানল এবং একটা সন্দেহজনক দুর্গন্ধ তার নাকে এলো। গন্ধটা পুরনো মোজা এবং সাধারণ মূত্রাগারের। তারপর তারা শুনতে পেল একটা মৃদু গোঙানি
এবং একটা দৈত্যাকৃতি পায়ের আওয়াজ। রন লক্ষ্য করলো বাঁ দিকের পথের শেষ প্রান্ত থেকে বিশাল কিছু তাদের দিকে আসছে। তারা ছায়ায় ঢাকা পড়ে গেল এবং লক্ষ্য করলো চাঁদের আলোর ঝলকানিতে এক বিশাল আকার নিয়েছে। সেটা ছিল একটা ভয়াবহ দৃশ্য। 12 ফুট লম্বা, অমসৃণ চামড়া, ধূসর পাথরের রং, পাথরের চাঁইয়ের মতো মাংসল দেহের উপরে ছোট নারকেলের মতো টেকো মাথাটা বসানো। এর ছিল চ্যাটালো শিংওয়ালা পায়ের পাতা সমেত গাছের গুঁড়ির মতো ছোট পা। এর গা থেকে একটা বোঁটকা গন্ধ আসছিল। এর হাতে একটা বিশাল কাঠের গদা ছিল, সেটা মাটিতে ঘষা খেতে খেতে আসছিল, কারণ তার হাতটা ছিল লম্বা। দানবটা দরজার কাছে দাঁড়ালো এবং ভেতরে উঁকি মারল। সে তার বড় কানগুলো নাড়ল। তার ছোট মনটাকে তৈরি করে নিয়ে ঝুঁকে আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকলো। চাবিটা তালায় লাগানো আছে, হ্যারি বিড়বিড় করলো। একে আমরা এখানে আটকে দিতে পারি। ভালো মতলব, ঘাবড়ে গিয়ে রন বলল। তারা দরজার শেষ প্রান্তে গেল, শুকনো মুখে মনে মনে প্রার্থনা করতে করতে দৈত্যটা যাতে সেখান থেকে বেরিয়ে আসতে না পারে। একটা বিরাট লাফ মেরে হ্যারি চাবিটা ধরে ফেলল এবং দরজা টেনে তালা লাগিয়ে দিল। জয়লাভের আনন্দে তারা বারান্দার উল্টো দিকে ছুটতে শুরু করলো। কিন্তু যেই তারা কোণে পৌঁছালো, তারা এমন কিছু শুনতে পেল এবং হ্যারি তার দিকে ছুটে আসার আগেই সে তার বৃষ্টি নাক নিয়ে রনের দিকে তেড়ে এলো। রন তার কাছে ছিল এবং তার পালাবার রাস্তাও ছিল না। হ্যারি তখন এমন একটা কাজ করলো যা একাধারে সাহসিকতা ও নির্বুদ্ধিতার পরিচয়ক। সে দৌড়ে একটা লম্বা ঝাঁপ দিল এবং পিছন থেকে দৈত্যটার গলা জড়িয়ে ধরল। সে বুঝতে পারল না তার কাঁধ ধরে ঝুলছে, কিন্তু তার নাকের উপর লম্বা লাঠি দিয়ে মারলে দৈত্যটা বুঝতে পারে এবং হ্যারি যখন লাফিয়েছিল তখন তার জাদুদণ্ডটা তার হাতে ধরা ছিল এবং সেটা দৈত্যটার নাকের গর্তে সোজা ঢুকে গিয়েছিল। যন্ত্রণায় চিৎকার করে দৈত্যটা ছটফট করে উঠল এবং গদাটা হাত থেকে ফেলে দিল। হ্যারিকে শুদ্ধ, সে তার জীবন বাঁচাতে ঝুলছিল। যে কোনো মুহূর্তে দৈত্যটা তাকে চিরে ফেলতে পারে বা গদা নিয়ে তাকে ভীষণ আঘাত করতে পারে। হারমিয়ন ভয় মেঝেতে পড়ে গেল। রন কি করতে যাচ্ছে না ভেবেই তার জাদুদণ্ডটা তুলে নিল। সে নিজেকে প্রথমে যে কথাটা তার মাথায় এসেছে সেটাই চিৎকার করে শোনালো, উইন্গারডিয়াম লেভিওসা। হঠাৎই গদাটা দৈত্যের হাত থেকে উড়ে আরো ওপরে উঠতে লাগলো এবং আস্তে আস্তে ঘুরে শোক করে নেমে এসে মালিকের মাথায় পড়ল। দৈত্যটা দুলে উঠে সারা ঘরটা কাঁপিয়ে দিয়ে ধূপ করে মুখ থুবড়ে পড়ে গেল। হ্যারি উঠে দাঁড়ালো। সে কাঁপছিল এবং তার দম ফুরিয়ে গিয়েছিল। রন তখনও সে যা করেছে তার দিকে অবাক হয়ে তাকিয়ে ছিল তার জাদুদণ্ডটা ধরে। হারমিয়নি প্রথম কথা বলল, এটা কি মরে গেছে? আমার তা মনে হয় না, হ্যারি বলল। আমার মনে হয় এ শুধু উল্টে পড়েছে। সে ঝুঁকে পড়ল, দৈত্যের নাক থেকে জাদুদণ্ডটা বের করে নিল। ধূসর শিরিষের আধার মতো একটা পদার্থ দিয়ে এটা ঢেকে গিয়েছিল। সেটা দৈত্যর প্যান্টে মুছে দিল। একটা আকস্মিক হইচই এবং ভারী পায়ের আওয়াজ তাদের উপর দিকে তাকাতে বাধ্য করল। তারা বুঝতে পারছে না কি ধরনের গন্ডগোল হচ্ছে, কিন্তু এটা নিশ্চিত যে নিচের তলায় ধাক্কাধাক্কি ও দৈত্যের গর্জন শুনতে পেয়েছে। এক মুহূর্ত পরে প্রফেসর ম্যাকগোনাগল দ্রুত ঘরে এসে ঢুকলেন। তার খুব কাছেই স্নেপ ছিল। কুইরিল ছিল তাদের একেবারে পিছনে। কুইরিল দৈত্যটার দিকে একবার তাকালো, তারপর মৃদু গোঙানির আওয়াজ করে বুক চেপে ধরে বসে পড়ল। স্নেপ দৈত্যটার উপর ঝুঁকে পড়ল।
প্রফেসর ম্যাকগোনাগল রন ও হ্যারির দিকে তাকালেন। হ্যারি তার চোখে এত রাগ কখনো দেখেনি। তার ঠোঁট সাদা হয়ে গেছে। হ্যারির মনে হলো গ্রাইফিন্ডর হিসেবে যে 50 পয়েন্ট তারা পেয়েছিল তা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে। তোমরা ভেবেছোটা কি? প্রফেসর ম্যাকগোনাগল শীতল রাগত স্বরে বললেন। হ্যারি রনের দিকে তাকালো, যে তখনও জাদুদণ্ডটা উপর দিকে করে দাঁড়িয়েছিল। তোমাদের ভাগ্য ভালো যে তোমরা মারা পড়নি। তোমাদের বাসস্থান ছিল না কেন? স্নেপ প্রশংসনীয় দৃষ্টিতে হ্যারির দিকে তাকালো। হ্যারি চোখ নিচু করল। সে চাইছিল রন তার জাদুদণ্ডটা নামিয়ে নিক। তখনই ছায়াগুলোর মধ্যে থেকে একটা নিচু আওয়াজ ভেসে এলো। প্রফেসর ম্যাকগোনাগল, ওরা আমাকে খুঁজছিল। মিস গ্র্যাঞ্জার? শেষমেশ হারমিয়ন নিজের পায়ে উঠে দাঁড়ালো। আমি দৈত্যটাকে দেখতে গিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আমি নিজেই এর মোকাবিলা করতে পারবো। আপনি জানেন, আমাদের এদের সম্পর্কে জ্ঞান ছিল। রন তার হাতে জাদুদণ্ডটা ফেলে দিল। হারমিয়ন শিক্ষকের কাছে নির্জলা মিথ্যে কথা বলছে। ওরা আমাকে দেখতে না পেলে আমি এতক্ষণে মরে যেতাম। হ্যারি তার জাদুদণ্ডটা দিয়ে ওর নাকে আঘাত করলো। রন ও গদা দিয়ে ওকে মেরে শুইয়ে দেয়। কাউকে টিকে আনার মতো সময় ছিল না। ওরা পৌঁছে দেখলো সে আমাকে প্রায় মেরে ফেলেছে। হ্যারি ও রন এমন ভাব দেখালো যে গল্পটা খুব একটা মিথ্যে নয়। ঠিক আছে। প্রফেসর ম্যাকগোনাগল তাদের তিনজনের দিকে তাকিয়ে বললেন, মিস গ্র্যাঞ্জার, তুমি বোকা মেয়ে। তুমি কি করে ভাবলে যে এমন একটা পর্বতাকার দৈত্যকে তুমি একাই কবজা করে ফেলবে? হারমিয়ন তার মাথা নিচু করল। হ্যারি নির্বাক। নিয়মানুগত্যতাই হারমিয়নের স্বভাব, কিন্তু এখানে সে তাদের বিপন্মুক্ত করার জন্য নিজের ঘাড়ে দোষ নিচ্ছে। মিস গ্র্যাঞ্জারের জন্য গ্রাইফিন্ডারের কাছ থেকে 5 পয়েন্ট কেড়ে নেওয়া হবে। প্রফেসর ম্যাকগোনাগল বললেন, তোমার উপর আমি অসন্তুষ্ট হয়েছি। যদি তোমার আঘাত না লেগে থাকে, গ্রাইফিন্ডার টাওয়ারে চলে যাও। ছাত্ররা তাদের ঘরানার যাওয়া শেষ করেছে। হারমিয়ন চলে গেল। প্রফেসর ম্যাকগোনাগল রন ও হ্যারির দিকে ফিরলেন। যাই হোক, আমি সবসময়ই বলবো তোমরা ভাগ্যবান। প্রথম বর্ষের অনেকেই এমন একটা পূর্ণবয়স্ক পর্বতাকার দৈত্যকে কবজা করতে পারতো না। তোমরা দুজনেই গ্রাইফিন্ডারের পক্ষ থেকে 5 পয়েন্ট করে পেয়েছো। প্রফেসর ডাম্বেলডোরকে জানিয়ে দেওয়া হবে। এই বলে তাদের যেতে আদেশ করলেন। তারা ঘর থেকে বেরিয়ে গেল। দোতলার উপরে না যাওয়া পর্যন্ত কোনো কথা বলল না। দৈত্যর গন্ধ থেকে দূরে যাওয়া অন্য কোনো কিছুর থেকে ছাড়া পাওয়ার চেয়ে আলাদা। রন অনুযোগ করল, আমাদের 10 পয়েন্টের চেয়ে বেশি পাওয়া উচিত ছিল। 5 পয়েন্ট সে হারমিয়নের থেকে কেটে নিয়েছে। আমাদের বিপদমুক্ত করে সে খুব উপকার করেছে। রন স্বীকার করল। মনে রেখো, আমরা ওকে বাঁচিয়েছি। আমরা যদি দৈত্যটাকে তার সাথে আটকে না দিতাম, তাহলে তাকে বাঁচানোর দরকার হতো না। হ্যারি রনকে মনে করালো। তারা মোটা মহিলার প্রতিকৃতির কাছে পৌঁছে গিয়েছিল। তারা মনে মনে মন্ত্রটা উচ্চারণ করলো ও ভিতরে প্রবেশ করলো। কমন রুম ছিল জমজমাট। সকলেই তারা পাঠানো খাবার খাচ্ছিল। হারমিয়ন দরজার কাছে তাদের অপেক্ষায় দাঁড়িয়েছিল। এটা ছিল একটা অস্বস্তিকর মুহূর্ত। একে অপরের দিকে তাকিয়ে তারা ধন্যবাদ শব্দটা বলে
খাবার নিয়ে চলে গেল। কিন্তু সেই মুহূর্ত থেকে হারমিয়ন গ্র্যাঞ্জার বন্ধু হয়ে গেল। নিজেদের মধ্যে সিদ্ধতা না থাকলে এই রকম পর্বতাকৃতি দৈত্যকে কবজা করা সম্ভব ছিল না।